আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পরিসংখ্যান বিভাগের ফোর্থ ইয়ার ছেলেদের ইকোনোমেট্রিক্স এর উপরে ক্লাস নিচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। ফোর্থ ইয়ারের ইকোনোমেট্রিক্স চ্যাপ্টারটা আমি এর আগে আরো কয়েকটা ক্লাস নিয়েছি। তোমাদের কোর্স নাম্বার হচ্ছে 243611। তোমাদের টপিক হচ্ছে ইকোনোমেট্রিক্স কোর্স টাইটেল। আমি গত ক্লাসে হেটারোস্কেডাস্টিসিটি নিয়ে আলোচনা করেছিলাম। হেটারোস্কেডাস্টিসিটির ডেফিনেশন, টাইপস, ডিফারেন্ট কনসিকুয়েন্সেস, রিজনস এটসেট্রা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ডিটেইলস আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ক্লাসটা ফলো করে আজকের ক্লাসটাতে আমরা কিছু অংশ বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন কিভাবে হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করব, কিভাবে টেস্ট করব, হ্যাঁ, আর হচ্ছে জিএলএস মেথডে একটা প্যারামিটার এস্টিমেশন, এগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করছি। তো আমরা তাহলে শুরু করি। হেটারোস্কেডাস্টিসিটি আসলে কি ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে কোন একটা ইকোনোমেট্রিক মডেলের এরর টার্মটার ভেরিয়েন্স যদি ইকুয়াল না হয় তখন হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করে। তো কতগুলো কারণ আমরা বলেছিলাম যে কেন হয়, সেগুলো গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা কিভাবে হেটারোস্কেডাস্টিসিটিটা ডিটেক্ট করব সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি দুইটা মেথডে আমরা হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করতে পারি। একটা হচ্ছে ইনফর্মাল মেথড, আর একটা হচ্ছে ফর্মাল মেথড। There are two methods for detecting heteroskedasticity, which are informal method or graphical method, আর একটা হচ্ছে ফর্মাল মেথড। আমরা তোমাদেরকে গ্রাফিক্যাল মেথডের দিয়ে এক্সাম্পল দেখিয়েছিলাম গত ক্লাসে। আজকে এটা একটু আলোচনা করি যে ইনফর্মাল মেথড বা গ্রাফিক্যাল মেথডটা কি। এখানে দেখো, one can do the regression analysis on the assumption that there is no heteroskedasticity and then do an examination of the residual squared UI square to see the exhibit any systematic pattern. To detect presence of heteroskedasticity, UI square are plotted against theta in graph y in graph. Instead of plotting UI square against y, one may plot them against one of the explanatory variable, that is plotting UI square against xi. The result in the pattern will be same. অর্থাৎ আমরা যদি কোনো গ্রাফ পেপারে x অক্ষে ভেরিয়েবলের মান বসাচ্ছি, y অক্ষে এরর স্কয়ার বসাচ্ছি, UI স্কয়ার বসানোর পরে আমরা যেটা পাবো সেভাবে আমরা দেখি যে হেটারোস্কেডাস্টিসিটি আছে কি নাই। তাহলে আমরা y এর ভ্যালু বসাতে পারি x অক্ষে, আবার x এর ভ্যালু বসাতে পারি, প্যাটার্ন উইল বি সেম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এদিকে ফিগার 1a যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি y অক্ষে UI স্কয়ার নেওয়া হয়েছে, এরর টার্ম নেওয়া হয়েছে, আর x অক্ষে y ভেরিয়েবল নেওয়া হয়েছে, এস্টিমেটেড ভ্যালু, y এর এস্টিমেটেড ভ্যালু নেওয়া হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে there is no systematic pattern between two variables, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে কোনো হেটারোস্কেডাস্টিসিটি নেই। ঠিক আছে, আবার ফিগার 1b তে আমরা দেখতে পাচ্ছি যে pattern is systematic or linear, so there is a possibility of heteroskedastic disturbance. লিনিয়ার এখানে ছবিটা এভাবে আসে না, এই পাশে আমি নিয়েছিলাম ছবিটা, অর্থাৎ একটা লাইনের মতো দেখা যাবে এখানে,
তখন আমরা বলতে পারি যে হেটারোস্কেডাস্টিসিটি এখানে আছে। যখন এভাবে এলোমেলো ভাবে অবস্থান করবে তখন দেখা যাবে যে নাই। আর যদি এখানে কোনো একটা সিকোয়েন্স বা একটা সিস্টেমেটিক কোনো প্যাটার্ন দেখা যায় তখন আমরা বলবো যে হেটারোস্কেডাস্টিসিটি এখানে আছে। তাহলে এটা হচ্ছে ইনফর্মাল মেথডে আমরা কিভাবে হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করতে পারি সেটা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ফর্মাল মেথডে আছে কতগুলো টেস্ট করে হেটারোস্কেডাস্টিসিটি আছে কি নেই সেটা আমরা দেখতে পাই। সেই নামগুলো আমরা একটু দেখে নিচ্ছি। স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, গোল্ডফিশ টেস্ট, ব্রুস পিজিয়ন গোডফ্রে টেস্ট, হোয়াইটস জেনারেল হেটারোস্কেডাস্টিসিটি টেস্ট, পার্ক টেস্ট, ব্লেজলার টেস্ট। এই কতগুলো টেস্টের মাধ্যমে আমরা হেটারোস্কেডাস্টিসিটি আছে কিনা সেটা দেখতে পারি। এখন আমরা দুইটা টেস্ট নিয়ে একটু আলোচনা করি। যেটা ছিল যে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন টেস্ট, আর একটা হবে গোল্ডফিশ কোয়েশ্চেন টেস্ট। এই দুইটা টেস্ট নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। তোমাদের পরীক্ষা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বলে দেয়, উল্লেখ করে দেয় যে এই দুইটা টেস্ট আলোচনা করো, অথবা বলে দেয় যে কোনো দুইটা টেস্ট আলোচনা করো, অথবা যে কোনো একটা। তখন তোমরা এখান থেকে টেস্ট গুলো আলোচনা করতে পারো। তাহলে আমরা দেখে নিচ্ছি স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন টেস্ট। তা আমরা রিগ্রেশন মডেল ধরে নেই যে বিটা ওয়াই আই ইকুয়াল টু বিটা 0 বিটা 1 এক্স আই প্লাস ইউআই। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই, সবসময় আমরা ধরে নিই হোমোস্কেডাস্টিস, অর্থাৎ ভেরিয়েবল গুলোর মধ্যে স্কেডাস্টিসিটি নেই। হোমোস্কেডাস্টিক অর্থাৎ ভেরিয়েবল গুলো সমান, কনস্ট্যান্ট। কিসের ভ্যারিয়েন্স? ইউআই, এররের ভ্যারিয়েন্স গুলো কনস্ট্যান্ট বা সবগুলো সমান, সিগমা স্কয়ার, সবগুলোর মানই সিগমা স্কয়ার। নাল হাইপোথিসিস আমরা ধরে নিয়েছি যে ইউআইস আর হোমোস্কেডাস্টিক। অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নিয়েছি ইউআইস আর হেটারোস্কেডাস্টিক। ঠিক আছে, তাহলে টু ডিটেক্ট হেটারোস্কেডাস্টিসিটি দ্য স্টেপস আর, প্রথমে একটা fit a regression model and obtain the residuals UI। আমরা প্রথমে একটা রিগ্রেশন মডেল ফিট করব এবং এখান থেকে এরর টার্ম গুলো বের করে নিব। দেন টেকিং দেয়ার অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ ইউআই এর অ্যাবসলিউট মান নিব, মডুলাস মান নিব, র্যাঙ্ক বোথ ইউআই, এবং এগুলোকে আমরা র্যাঙ্কিং করব and xi in ascending or descending order and compute the Spearman's rank correlation coefficient by the following formula। আমরা র্যাঙ্ক স্পিয়ারম্যান কোরিলেশন আগে শিখেছি যে r is equal to 1 minus 6 summation di square divided by n into n square minus 1। আমরা যখন di বের করেছিলাম তখন মানগুলো কি ছিল? xi minus yi, xi prime minus yi prime, অর্থাৎ x এর ভ্যালুগুলোকে আমরা র্যাঙ্কিং করে নিই, y এর ভ্যালুগুলোকেও র্যাঙ্কিং করে নিই, তারপরে দুইটার ডিফারেন্সকে আমরা বলি di। ঠিক আছে, বাট এখানে আমরা দুটা ভেরিয়েবল নিয়েছি ইউআই এবং xi। তাহলে xi এবং ইউআই গুলোকে আমরা নাম্বারিং করে নিয়েছি, তারপরে সেখানে ডিফারেন্স নিয়েছি। এই ডিফারেন্স ইউআই কে অবশ্যই আমরা অ্যাবসলিউট মান করে নিয়েছি। তারপরে আমরা সেখান থেকে ডিআই বের করে সেটার স্কয়ার টার্ম নিয়েছি। ডিআইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক করেসপন্ডিং পেয়ারস অফ xi এন্ড ইউআই। এখানে আমাদের পেয়ার হচ্ছে xi এবং ইউআই। এই দুইটা ভেরিয়েবলকে আমরা ধরে নিচ্ছি। দুইটার ডিফারেন্স, র্যাঙ্কিং ডিফারেন্স, অর্থাৎ xi এবং ইউআই কে আগে আমরা র্যাঙ্কিং করে নিয়েছি, সেই দুইটার ডিফারেন্সকে আমরা বলছি ডিআই। ঠিক আছে, তাহলে ডিআই সামেশন ডিআই স্কয়ার আমরা বের করব। n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন ইন দা
স্যাম্পল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই কি করব, র্যাঙ্ক কোরিলেশন বের করে নিব। স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, তোমরা জানো স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কিসের ক্ষেত্রে বের করা হয়, নরমালি গুণবাচক চলকের ক্ষেত্রে। আর কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা চলকের ক্ষেত্রে বের করে বাইভেরিয়েট ডাটার ক্ষেত্রে। তাহলে এই যে র্যাঙ্ক কোরিলেশন আমরা বের করলাম, নেক্সট আমাদের কাজ কি, আমরা দুইটা স্টেপ করে আসছি। কি কি ছিল, একটা ছিল বিটা রিগ্রেশন মডেল এন্ড অবটেইন রেসিডুয়াল ইউআইটা বের করা, দেন বের করা ইউআই অ্যাবসলিউট ভ্যালু, এবং তারপরে কি করেছি, ইউআই অ্যাবসলিউট ভ্যালু এবং এক্স এর মানগুলোকে আমরা র্যাঙ্কিং করেছি। করার পরে দুইটা ডিফারেন্স বের করেছি, বের করে কলামটা হবে ডিআই, এবং নেক্সট আমরা সেটাকে স্কয়ার করে সামেশন করেছি। 6 হচ্ছে ফর্মুলার 6। এখন থার্ড স্টেপ হচ্ছে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা কি ছিল, t is equal to r প্লাস রুট ওভার n মাইনাস k ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস r স্কয়ার। এটা তোমরা আগেও শিখেছো টি টেস্ট। ঠিক আছে, টি টেস্টে কি r রুট ওভার n মাইনাস k ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস r স্কয়ার। আমরা যখন দুইটা ভেরিয়েবলের জন্য করতাম, এখানে আমরা লিখতাম r রুট ওভার n মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস r স্কয়ার। এখানে আমরা k হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস ইন দা মডেল, যেই কয়টা প্যারামিটার থাকবে সেটার নাম্বারটা হচ্ছে k। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে t is equal to r root over n minus k divided by root over 1 minus r square। আর আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করব, তারপরে t এর মানটা বের করে নিব। এখন দেখো, একটা কম্পেয়ার করি আমরা সব সময় t এর ক্যালকুলেটেড মান এবং t এর টেবিল মানের সাথে কম্পেয়ার করে নেই। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n minus k, n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, k হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হবে যতগুলো n থাকবে তার থেকে k টা মাইনাস করে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম নিব। আর লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে আলফা, সেটা 5% হলে 0.05 এ আমরা টু টেল টেস্ট করি সাধারণত। এখানে 0.025 এ আমরা n মাইনাস k ডিগ্রিজ অফ ফ্রিডমের টেবিল মানটা দেখব। দেখে যদি ক্যালকুলেটেড মানটা টেবিল মান অপেক্ষা বড় হয়, তখন আমরা কি করি, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করি। ঠিক আছে, কখন রিজেক্ট করি, যখন টেবিল মানটা ক্যালকুলেটেড মানটা টেবিল মানের চেয়ে বড় হয়। কিন্তু ক্যালকুলেটেড মান যদি টেবিল মানের চেয়ে ছোট হয়, তখন আমরা কি করি, নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করি। তাহলে আমরা কিভাবে ডিসিশন নিব যে আগে টেবিল মানটা বের করব, ক্যালকুলেটেড মানটা বের করব এই ফর্মুলাটা দিয়ে, তারপরে টেবিল মান বের করব, তারপরে আমরা কম্পেয়ার করে দেখব যে ক্যালকুলেটেড মান যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড, এবং নাল হাইপোথিসিস যখন রিজেক্ট হবে তখন আমরা ডিসিশন কি নিব, আমরা বলেছিলাম ইউআইস আর হোমোস্কেরাস্টিক। তো যদি সেটা রিজেক্ট হয় তখন আমরা ইউজুয়ালি বলবো যে তখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হবে, সেটা হলে আমরা বলবো ইউআইস আর হেটারোস্কেরাস্টিক। ঠিক আছে, তাহলে আমরা এভাবে আমরা টেস্টটা করছি। কি টেস্ট বলা হচ্ছে এটাকে, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন টেস্ট। খুবই সিম্পল একটা বিষয়। তোমরা প্রথমে নাল হাইপোথিসিস ধরবে, নরমালি তোমরা আগে যেভাবে করে এসছো, তারপর টেস্ট স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করবে, তারপরে দেখবা যে ক্যালকুলেটেড মানের সাথে টেবিল মানের কম্পেয়ার করে আমরা দেখব যে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব। তাহলে এই স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট আমরা এখন এতক্ষণ দেখলাম। যদি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয় তখন আমরা বলবো যে হোমোস্কেরাস্টিক, ইউএস আর হোমোস্কেরাস্টিক, অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন হইতে কোনো হেটারোস্কেরাস্টিসিটি নেই। আর যদি নাল হাইপোথিসিস রিজেক্টেড হয় তখন আমরা বলবো যে দেয়ার প্রেজেন্ট হেটারোস্কেরাস্টিক। এভাবে আমরা হেটারোস্কেরাস্টিসিটি ডিটেক্ট করতে পারি। এটা একটা টেস্ট, এটাকে আমরা বলছি স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন।
আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটা টেস্ট এখন আমরা দেখে নিব, সেটা হচ্ছে গোল্ডফিল্ড কর্ন টেস্ট। গোল্ডফিল্ড কর্ন টেস্টেও আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা ধরে নিব একটা মডেল, রিগ্রেশন মডেল, ইকোনোমেট্রিক মডেল y i is equal to beta 0 plus beta 1 xi plus ui। এখানেও একইভাবে আমরা হাইপোথিসিস ধরে নিব, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস ধরে নিব there is no heteroscedastic অর্থাৎ homoscedastic, আর অল্টারনেটিভ হাইপোথিসিস there are heteroscedastic, ui are heteroscedastic। গোল্ডফিল্ড কন্টেস্টের জন্য আমরা এই যে স্টেপগুলো আছে সেগুলো একটু দেখে নিচ্ছি। এখানেও আমরা অর্ডার করব, অর্ডার or rank the observation according to the values of xi beginning with the lowest value of x. Omit C, central or middle observation, where C is specified or priori, and divided the remaining n minus c observations into two groups, each of n minus c divided by 2 observations। ঠিক আছে, মিডল অবজারভেশনটা আমরা অমিট করে দিব যদি অবজারভেশন গুলো অড নাম্বার হয়, বাট ইভেন নাম্বার হলে সরাসরি দুটো ভাগ করে নিব। তারপরে আমরা কি করব, সেপারেট OLS রিগ্রেশন টু the first n minus c by 2 and the last n minus c by 2 observations and obtain the respective residual sums of squares RSS1 and RSS2। ঠিক আছে, আমরা দুইটা সেট দুই ভাগে ভাগ করার পরে প্রথমটার জন্য RSS1 বের করব, রেসিডুয়াল সাম অফ স্কয়ারস আমরা বলছি, আর দ্বিতীয় ভাগের জন্য বের করব RSS2 রেসিডুয়ালস, এটারও রেসিডুয়াল সাম অফ স্কয়ার। এখন this RSS each have n minus c by 2 minus k degrees of freedom, where k is the number of parameters to be estimated including intercept। তাহলে রেসিডুয়াল সাম অফ স্কয়ারস দুটো বের করার পরে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে f। আমরা আগেরটা কি করেছিলাম, টি টেস্ট করেছিলাম। ঠিক আছে, কোরিলেশন টেস্ট, যেহেতু এটা র্যাঙ্ক কোরিলেশন ছিল ওটাকে আমরা টি টেস্ট করেছিলাম। এখন আমরা যেহেতু রেসিডুয়াল সাম অফ স্কয়ারস নিয়ে কাজ করছি, এখানে আমরা করব এফ টেস্ট, অর্থাৎ গোল্ডফিল্ড কর্ন টেস্ট সাজেস্ট সেটাকে আমরা এফ টেস্ট করছি। তাহলে দুইটা রেসিডুয়াল সাম অফ স্কয়ারের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n minus c by 2 minus k। তাহলে RSS1 by degrees of freedom divided by RSS, সরি প্রথমে আমরা লিখব হর হিসাবে আমরা নিয়েছি, ফার্স্টটাকে লব হিসাবে নিয়েছি, সেকেন্ড রেসিডুয়াল সাম অফ স্কয়ারস। তাহলে আমরা দেখতে পাচ্ছি RSS2 divided by degrees of freedom, RSS1 divided by degrees of freedom। এখন আমরা এটার জন্য এফ টেবিল দেখি, তাই না? এফ টেবিল আমরা দেখব যে ক্যালকুলেটেড এফ এর মানটা যদি টেবিল মান এফ এর চেয়ে বড় হয় তখন আমরা কি করব, নাল হাইপোথিসিস রিজেক্ট করি। আর যদি ছোট হয়, ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয় তখন আমরা নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে থাকি। তাহলে আমরা যদি দেখি যে f is greater than critical of f, then আমরা কি করব, নাল হাইপোথিসিস রিজেক্ট করব। নাল হাইপোথিসিস আমরা ধরেছিলাম there is no heteroscedastic, অর্থাৎ uis are homoscedastic। যদি ক্যালকুলেটেড ভ্যালু বড় হয়, একইভাবে সবসময় একই কথা যে ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্ট হলে সেখানে আমরা দেখব যে হেটারোস্কেডাস্টিসিটি প্রেজেন্ট। আর যদি নাল হাইপোথিসিস ক্যালকুলেটেড মানটা টেবিল মানের চেয়ে ছোট হয় তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে আমরা দেখব দেয়ার ইজ হোমোস্কেডাস্টিস, অর্থাৎ সেখানে কোনো হেটারোস্কেডাস্টিসিটি নেই। ওকে, তাহলে আমরা এই দুইটা টেস্ট আজকে শিখলাম, যে একটা ছিল স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট আর একটা হচ্ছে গোল্ডফিল্ড কর্ন টেস্ট।
এই দুইটা টেস্ট আমরা আপাতত শিখলাম, যে দুইটা টেস্ট দিয়ে আমরা বুঝতে পারবো যে রিগ্রেশন ইকোনোমেট্রিক মডেলে হেটারোস্কেডাস্টিসিটি অ্যাবসেন্ট বা প্রেজেন্ট এই সম্বন্ধে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আচ্ছা, তারপরে আমরা দেখি যে প্যারামিটার এস্টিমেট, জিএলএস মেথডের সাহায্যে প্যারামিটার এস্টিমেশন আমরা দেখে নিচ্ছি। যে একটা রিগ্রেশন মডেল আমরা ধরে নিচ্ছি যে y is equal to x beta plus u, সিম্পল একটা ইকুয়েশন। এখানে ইউটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ওমেগা বলা হয় এটাকে, যেখানে ওমেগা ইজ ইকুয়াল টু টি টি প্রাইম। ঠিক আছে, প্যারামিটার এস্টিমেশনের জন্য আমরা ধরে নেই যে ওমেগা ইজ ইকুয়াল টু টি টি প্রাইম। এখানে একটা মডেল ছিল y is equal to x beta plus u, u হচ্ছে এরর টার্ম নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ওমেগা। ওমেগা আমরা ধরে নিয়েছি টি টি প্রাইম। টি কি? টি হচ্ছে নন সিঙ্গুলার পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স হলে আমরা টি কে লিখতে পারি টি প্রাইম ওমেগা টি ইনভার্স হোল প্রাইম ইজ ইকুয়াল টু আই। নাও উভয় পাশকে আমরা যদি, ইকুয়েশন ছিল আমাদের y is ইকুয়েশন টি, উভয় পাশকে আমরা কি দিয়ে গুণ করছি? টি ইনভার্স দিয়ে গুণ করছি ইকুয়েশনটাকে। আমাদের যেটা রিলেশন ইকুয়েশন ছিল y is equal to x beta plus u, এটাকে আমরা উভয় পাশে টি ইনভার্স দিয়ে গুণ করে আমরা পাচ্ছি টি ইনভার্স y is equal to টি ইনভার্স x beta plus টি ইনভার্স u। এখন এই টি ইনভার্স y কে আমরা বলছি y স্টার, আর টি ইনভার্স x কে আমরা বলছি x স্টার। তাহলে আমরা এভাবে লিখতে পারি y star is equal to x star beta plus u star। টি ইনভার্স u কে আমরা বলছি u star। এখন এক্সপেকটেশন অফ u star মানে কি? এক্সপেকটেশন অফ টি ইনভার্স u। টি ইনভার্স আমরা বাইরে নিয়ে আসলাম, এক্সপেকটেশন অফ u নিলাম। আর এক্সপেকটেশন অফ u যদি 0 হয় তাহলে এক্সপেকটেশন অফ u স্টারও কিন্তু 0 হয়ে গেল, কারণ 0 ইনটু টি ইনভার্স মানে 0। এখন আমরা ভ্যারিয়েন্স বের করি, ভ্যারিয়েন্স অফ u স্টার, এক্সপেকটেশন অফ u স্টার প্রাইম। তাহলে u স্টার এর মান ছিল আমাদের টি ইনভার্স u, আমরা জাস্ট ভ্যালু গুলো বসিয়েছি এখানে, ভ্যালু গুলো বসিয়েছি টি ইনভার্স u ইনটু টি ইনভার্স u হোল প্রাইম, এটা আবার হোল ব্র্যাকেট দিয়েছি। এখন টি ইনভার্স u, টি ইনভার্স u প্রাইম আমরা বাইরে নিয়ে আসছি, তাহলে থাকবে আমাদের টি ইনভার্স প্রাইম। ঠিক আছে, টি ইনভার্স প্রাইম, টি ইনভার্স কে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে এক্সপেকটেশন অফ u প্রাইম টি ইনভার্স। তাহলে এক্সপেকটেশন অফ u প্রাইম মানেই তো ভ্যারিয়েন্স অফ u, এবং ভ্যারিয়েন্স অফ u হচ্ছে সিগমা স্কয়ার ওমেগা, এটা আমরা আগেই ধরে নিয়েছি। তাহলে টি ইনভার্স ইনটু সিগমা স্কয়ার ওমেগা ইনটু টি ইনভার্স প্রাইম, এটাকে আমরা সিগমা স্কয়ার যদি আলাদা করে ফেলি আমাদের থাকবে টি ইনভার্স ওমেগা টি ইনভার্স প্রাইম। কিন্তু টি ইনভার্স ওমেগা টি ইনভার্স প্রাইম এটা মানে হচ্ছে আই। আমরা তাহলে লিখতে পারি যে ভ্যারিয়েন্স অফ u স্টার ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার। T is non-singular positive matrix, কাজেই আমরা অ্যাকচুয়ালি কি পেলাম? ভ্যারিয়েন্স অফ u স্টার আমরা পেয়েছি সিগমা স্কয়ার। এরপরে দেখো আমরা বলতে পারি যে u star fulfills the assumption of OLS. Now to estimate beta, OLS can be applied in the following model. কিভাবে OLS টা ফুলফিল করলো? কারণ এক্সপেকটেশন অফ u হচ্ছে, এক্সপেকটেশন অফ u স্টার 0 আসছে, ভ্যারিয়েন্স অফ u স্টার আসছে সিগমা স্কয়ার। আমরা জানি OLS এস্টিমেটের
এরর টার্মের মিন 0 ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, সেভাবে ইউ স্টার কিন্তু ওয়েলেস অ্যাজাম্পশন গুলো ফলো করেছে। কাজেই আমরা এই মডেলটাতে আমরা ওয়েলেস অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখন দেখো y star is equal to x star beta plus u star. এখন b be the estimated value of beta. Then from 2 we can write y estimated value is equal to x star beta estimated value. তাহলে রেসিডুয়ালটা কি হয়? সবসময় আমরা জানি রেসিডুয়াল হচ্ছে অবজার্ভ ভ্যালু এবং এস্টিমেটেড ভ্যালু ডিফারেন্সকে আমরা বলি রেসিডুয়াল। তাহলে অবজার্ভ ভ্যালু আমরা এখানে y স্টার, এস্টিমেটেড ভ্যালু ছিল y স্টার হেড, তাহলে রেসিডুয়ালটা আমরা পাচ্ছি y স্টার মাইনাস y স্টার হেড। আবার y স্টার হেড কিন্তু x স্টার বিটা, আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। এই y স্টার হেড মানে হচ্ছে x স্টার বিটা এস্টিমেট। সো ইউ স্টার প্রাইম কি হবে? এটার উপরে হোল প্রাইম, হোল প্রাইম মানে হচ্ছে বিটা স্টার প্রাইম এক্স স্টার প্রাইম। ঠিক আছে, y স্টার প্রাইম মাইনাস বিটা স্টার এস্টিমেটেড এবং x স্টার প্রাইম। আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করে যাচ্ছি। তাহলে এভাবে আমরা প্যারামিটার এস্টিমেশনটা শুরু করেছি। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে ইউ স্টার প্রাইম ইউ স্টার ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ y স্টার প্রাইম y স্টার মাইনাস y স্টার x প্রাইম x স্টার বিটা এস্টিমেটেড, বিটা স্টার এস্টিমেটেড x স্টার প্রাইম y স্টার প্লাস বিটা স্টার এস্টিমেটেড x স্টার প্রাইম x স্টার বিটা এস্টিমেটেড। এখন আমরা এটাকে ইকুয়েশনকে এভাবে লিখতে পারি, তোমরা দেখতেই পাচ্ছ যে y স্টার প্রাইম y স্টার মাইনাস বিটা স্টার এস্টিমেট x স্টার প্রাইম y স্টার মাইনাস বিটা স্টার এস্টিমেট x স্টার প্রাইম y স্টার প্লাস বিটা স্টার প্রাইম x স্টার বিটা estimated. তাহলে y স্টার প্রাইম x স্টার beta estimated is a scalar, so it is equal to beta star prime x star y prime, which implies u star prime u star is equal to y star prime y star minus 2 beta star prime x star prime y star plus beta star estimated x star prime x star beta estimated. Now এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করি। লিস্ট স্কয়ার মেথড আমরা জানি, রেসিডুয়ালের ডিফারেন্সিয়েটের মান 0 ধরে আমরা লিস্ট স্কয়ার মেথড এস্টিমেশন প্যারামিটার এস্টিমেট করি। এখন এটাকে যদি আমরা বিটা এস্টিমেট করি, যেটা সিম্পল ইকুয়েশন, একটা আমাদের প্যারামিটার এখানে একটা বিটা, তাহলে বিটা এস্টিমেট করতে গেলে ডেল ইউ স্টার প্রাইম ইউ স্টার ডেল বিটা এস্টিমেটেড ইজ ইকুয়াল টু 0, so minus 2x star prime y star plus 2x star prime x star beta is equal to beta estimated is equal to 0. এখন আমরা আগেও দেখেছি যে beta prime estimated is equal to beta, so x prime x star beta estimate value is equal to x star prime y star. তারপরে আমরা উভয় পক্ষকে x star prime x star ইনভার্স হোল ইনভার্স দিয়ে গুণ করছি। গুণ করে আমরা পাচ্ছি যে x star prime x star ইনভার্স x star prime x star বিটা হেড
x star prime x star inverse x star prime y star। অতএব আমরা কি পাচ্ছি, বিটা এস্টিমেটেড ভ্যালু মান আমরা পাচ্ছি যে x star prime x star inverse x star prime y। দেন মান বসিয়ে দিচ্ছি আমরা। এখন আমরা প্রথমে আমরা যেটা করেছিলাম x star prime এর মান কি ছিল, x star ছিল t inverse x prime t inverse x হোল প্রাইম, আবার এখানে মান বসিয়েছি প্রাইম, y star ছিল আমাদের t inverse y। দেন x star is equal to t inverse x and y star is equal to t inverse y আমরা আগে ধরে নিয়েছিলাম, এই মানগুলো এখানে বসিয়ে নিয়েছি। এখন আমরা পেয়েছি যে x star t inverse prime t inverse x হোল ইনভার্স, এটা আমরা যদি ভেঙে লিখি, আর এখানে আমরা পাচ্ছি x প্রাইম t ইনভার্স প্রাইম আবার t ইনভার্স y। ঠিক আছে, এখন এটাকে আমরা আবার একসাথে করে লিখে নিয়েছি যে x প্রাইম t ইনভার্স t ইনভার্স x হোল ইনভার্স x প্রাইম t ইনভার্স t প্রাইম ইনভার্স t ইনভার্স প্রাইম আর t প্রাইম ইনভার্স একই কথা। আমরা এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি a b ইনভার্স t ইনভার্স a ইনভার্স, আবার এটাও t ইনভার্স প্রাইম আর t প্রাইম ইনভার্স t ইনভার্স y। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি যে x প্রাইম t t প্রাইম ইনভার্স হোল ইনভার্স, এখানে t প্রাইম এর উপরে ইনভার্স আসছে, t এর উপরে ইনভার্স আসছে, তো আমরা একসাথে এটা লিখতে পারি t t প্রাইম হোল ইনভার্স x ইনটু x t t প্রাইম হোল ইনভার্স। ঠিক আছে, একইভাবে এটা আমরা লিখতে পারি ইনটু y। তাহলে t t প্রাইম ইনভার্স আমরা যে লিখতে, এটা t t প্রাইম মানে আমরা বলেছিলাম এটা ওমেগা, তাহলে ওমেগা ইনভার্স x হোল ইনভার্স x প্রাইম ওমেগা ইনভার্স y। এটাই হচ্ছে GLS এস্টিমেট অফ বিটা। তাহলে এটা কিন্তু খুব একটা কঠিন জিনিস না, তোমরা একটু মন দিয়ে এটা করতে হবে যে কিভাবে আমরা জিএলএস এস্টিমেট করলাম বিটাকে, কিভাবে আমরা জিএলএস প্রথমে আমরা ধরে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখানে ওএলএস মেথড অ্যাপ্লাই করেছি, লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করেছি, কিন্তু কিছু টার্ম আমরা এখানে ধরে নিয়েছিলাম, এগুলো একটু মনে রাখার বিষয়। এটা মনে রাখলে তোমরা এই ক্যালকুলেশনটা বা এই মেথডটা ইজিলি তোমরা লিখতে পারবে। তাহলে আমরা আজকে এই হেটারোস্কেডাস্টিসিটির কিছু টেস্ট দেখলাম, ডিটেকশন কিভাবে ডিটেক্ট করতে হবে। দুইটা মেথড ছিল, একটা ছিল ইনফর্মাল মেথড, একটা ফর্মাল মেথড, অর্থাৎ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ডিটেক্ট করা যায়। আর ফর্মাল মেথড গুলো ছিল কতগুলো স্টেট। আমরা এখান থেকে দুইটা টেস্ট ডিটেইল শিখলাম, স্পিয়ারম্যানস র‍্যাঙ্ক কোরিলেশন টেস্ট আর হচ্ছে গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট। এই দুইটা টেস্ট, স্পিয়ারম্যানস র‍্যাঙ্ক কোরিলেশন টেস্টে আমরা টি টেস্ট অ্যাপ্লাই করেছি, আর গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্টে আমরা এফ টেস্ট অ্যাপ্লাই করেছি। এগুলো এফ টেস্ট করলে আমরা এফ টেবিল ইউজ করে কম্পেয়ার করি, টি টেস্ট করলে টি টেবিল ইউজ করে আমরা কম্পেয়ার করে ডিসিশন নিই, নাল হাইপোথিসিস ধরি। প্রথমে সিস্টেম একই, তোমরা আগেও করেছো, যে প্রথমে নাল হাইপোথিসিস ধরে নেওয়া, তারপরে স্যাম্পল অনুযায়ী আমরা কোরিলেশন র‍্যাঙ্ক কোরিলেশন বের করি, তারপরে টি এর ভ্যালু বের করে, তারপরে আলফা পার্সেন্টেজ লেভেল অফ সিগনিফিকেন্স ধরে আমরা টি টেস্টের টেবিল মানটা, টি এর টেবিল মান বের করি ডিগ্রিজ অফ ফ্রিডমের সাপেক্ষে, সেটা 1% হতে পারে, 5% হতে পারে। বের করে আমরা একটা ডিসিশন নেই টি ক্যালকুলেটেড হলে, নাল হাইপোথিসিস টি ক্যালকুলেটেড যদি টেবিল মানের চেয়ে বড় হয়, নাল হাইপোথিসিস রিজেক্টেড, আর ক্যালকুলেটেড মান যদি টেবিল মানের চেয়ে ছোট হয়, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। একইভাবে আমরা গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্টেও এফ টেস্ট করি, করে আমরা একটা ডিসিশনে আসতে পারি। এরপরে আমরা দেখলাম যে কিভাবে প্যারামিটার এস্টিমেশন করলাম জিএলএস মেথড, ওএলএস অ্যাপ্লাই করে কিন্তু আমরা জিএলএস এস্টিমেটরটা এস্টিমেট করেছি। তাহলে আজকে এটুকুই,
তোমরা পড়াগুলো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং নিজেকে তৈরি করে ফেলবে যাতে এই সম্বন্ধে আর কোনো কনফিউশন না থাকে। যে টপিকটাই যখনই পড়ো না কেন সেটার সাথে সাথে যদি তোমরা একটু আয়ত্তে এনে নাও তাহলে পরবর্তীতে অতটা কঠিন মনে হবে না এবং এটা এত কঠিন বিষয় না। আশা করি তোমরা ক্লাসগুলো ঠিক মতো ফলো করবে এবং নিজেকে প্রিপেয়ার করে ফেলবে যাতে পরীক্ষার ডেট দিয়ে দিলে তোমাদের খুব একটা অসুবিধা না হয়। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।